প্রণয়ের অমূল কাব্য DRM সোহাগ পর্ব 2। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রোমার দিকে তাকালেন। দেখল তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছেন। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলল, তারা ছেলে তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন আজব? রুমা নেওয়াজ ফোঁস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলে বিয়ে করানো স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, না মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউ কই ছুঁড়ে ফেলেছে, বেকে ছুঁড়ে ফেলছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হয় আগেই স্বাদ কেন মিটবে? দ্বিতীয় বিয়ে করাবো কেন? রুমা নেওয়াজ বোকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছা রাখো, আমাকে এসবে জড়াবে না। পিছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়েরার দিকে। মায়েরার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার ওপরে লাল হিজাব। তারেক নেওয়াজ মায়েরার মাথার ওপরে হাত রেখে নরম গলায় বললেন, আম্মু ভয় পাচ্ছ? মায়েরা মাথা নিচু করে দুই দিক মাথা নাড়িয়ে বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে তা আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে, আর আরেকটা ভোলা ভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না। কিন্তু ছেলে যে একটাই, তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও। এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছ? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দেবে না, শুধু পড়াশোনায় মন দেবে, বুঝেছ? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকের ব্যবহার তার চেয়ে 1000 গুণ ভালো। তারেক নেওয়াজ মায়েরার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়েরা তারেক নেওয়াজকে চেনে। ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিলেন, তার ভালো মন্দ জিজ্ঞাসাও করত। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিল এটা সে জানত, কিন্তু তার পরিবারের কাউকে কোনোদিনও দেখা হয়নি। বিয়ের সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আব্বু মারা যাওয়ার পর থেকেই তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবু গ্রামে হেসে খেলে দিন কেটেছে। কিন্তু এখানে কি করে থাকবে? ইনাইয়া তার খালাতো বোনের বাড়িতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দেবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা, মা, ভাইয়া কেউ রাজি না, তবে তাকে একা যেতে দেবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে, ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না, তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানালেন তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে, এপাশে ইনাইয়ার খবর নেই। ইনাইয়ার খালাতো বোন জাহারা ঘরে এসে ইনাইয়াকে এভাবে তপ্তা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনাইয়াকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনাইয়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় জাহারা শুনতে পেয়েছে ইনাইয়ার বাবার গলা। ইনাইয়া কোনো রকমে বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে। এখন রাখছি, বাই 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 বলেই কল কেটে দেয়। জাহারা ভ্রু কুঁচকে চেয়ে আছে ইনাইয়ার দিকে।
ইনায়া হাত ফোনে রেখে খুশিতে চেপটে ধরে জাহারাকে। এরপরে জাহারার দুহাত ধরে ঘুরতে থাকে। হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনাইয়া তার ঘোড়ানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? ইনাইয়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করবে না তোমরা, জানি। কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়া নাকি বিয়ে করেছে। বাহ, কিভাবে সম্ভব? আই এম তো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। জাহারা স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগছে। ইনাইয়া তার ফোন দিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার তেরাই নাম্বার ওয়ান ভাইকে বিয়ে করেছে, মানে সে মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ইনায়ার ভাবনার। ইনায়া ফোন দিলে প্রথমবারে রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল দেওয়া উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্ট কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ার কল রিসিভ করে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়ার হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গিলে তার ভাইয়ে কিভাবে জানলো সেই ট্যুরে গিয়েছে, সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের ওপরে ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনাইয়ার নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে, ওকে রেডি থাকতে বলিস। জাহারার কোনো ভাবান্তর নেই। ইনাইয়া বারবার ঢোক গিলছে। কোন দুঃখে সে কল করতে গেল, এখন নিজেই বাঁশ খাচ্ছে। প্রসঙ্গ পাল্টে মেকি হেসে বলল, ভাইয়া কংগ্রাচুলেশনস। ইনাইয়ার কাজে ডুবে থেকে ভুরু কুচকে বলল, হোয়াই? ইনাইয়া অবাক হলো। বিয়ে করেছো? সে কংগ্রেস করেছে, অথচ তাই ভাই বলছে কেন কংগ্রেস করেছে? তার মাঝে আবার এসব কাজবাজ করছে, নতুন বউ রেখে এসব করছে তার ভাই। ভাবনা রেখে পড়ল, ভাবিকে দেখতে চায়, ক্যামেরাটা একটু ঘোরাবে ভাইয়া? ইরফানের হাত থেমে যায়। ভুরু কুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনাইয়া বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপের ঠাস বন্ধ করে দেয়। ওপাশে ইনাইয়ার তপ্তা খেয়ে যায়। কি হলো? জাহারার দিকে খেয়াল করলে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনাইয়া এগিয়ে গিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলল না। ইনায়ের হতাশ শ্বাস ফেলে বলল, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না। এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনাইয়া ঝাঁকি দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বললে, তাই তো মনে হলো। কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? জাহারা থমথম খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফানের বেলকনিতে পায়চারি করছে। তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলছে। ইনাইয়ার বলা মনে পড়ল। তারপর থেকেই অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদ্দাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পানির কণা চুইয়ে চুইয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়,
রাগের চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো পাঞ্চ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপরে শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে প্রায় একবার সময় দেখল 12:30। মায়রাকে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপরে নামাজ পড়ে নিল। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফলিন থাকে সবসময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝেই এই টাফলিন তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়ই। জিরো বাতির আলোয় ডাইনিংয়ে আবছা আলোয় ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মায়েরা লাইট জ্বালালো না। জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলতোতেই পা টিপে টিপে এগোয়, পাছে কেউ জেগে না যায় সেই ভয়ে। ডাইনিং টেবিলের ওপরে একটা জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিল। হঠাৎ এই শক্ত কিছুর সাথে তার পিঠে ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারিদিক অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশে একেবারে চোখ বোলালো। পেছনে ফেরার সাহস পাচ্ছে না। বারবার ঢোক গিলছে। এক হাতে জগ আরেক হাতে মুখ চেপে আছে। এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল। হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে। ভ্রু কুঁচকে পিছনে ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল। কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা, এটা রাগ যেন তরতর করে বেড়ে আবার শরীরে উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই। বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটা সেই মেয়ে। মায়রার মাথা ব্যথা ছাড়ানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার কোমরের সামনে ঝুঁটি করা চুল ডান হাতে টেনে ধরে। হাত ঘুরিয়ে দুবার পেঁচায়। মায়রার ব্যালেন্স সামলাতে না পেরে একবারে ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চেপে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলল, সামনে আসতে নিষেধ করেছি, এই জন্য পিছিয়ে এসছ? মায়রা কেঁপে ওঠে। সে বুঝল এটা তার স্বামী নামক জম। ইরফানের একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চুল গোছা শক্ত ধরে থাকা ব্যথায় পায় মেয়েটা। দুহাত জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বাঁয়ে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, ড্যামিট। কথাটা বলেই মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়রা কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়রার রাগ লাগলো। সে পানি নিতে এসেছিল। এই বেয়াদব লোকের সামনে পিছে ডায়ে বাঁয়ে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় দেখলো পেছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়রা হাতে থাকা জগটির পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়রাকে আর কে পায়? ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচুতে ধরে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলল, আপনার পেছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহ জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে ইরফান সাপের মতো ফুসফুস করছে। মাত্র গোসল করে বেরিয়েছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো একটা জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েটাকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায়। দরজা আটকে দুহাত ঝাঁকড়া চুল টেনে ধরে।
কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজার একটা লাথি বসায়। হিসিয়ে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ, ইউ ওয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়রার অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে কাউকে অস্বীকার করে। অমন বরের পেছনে মায়রা ঘুরবে। সে তো অস্তা নাকি? সে অত সস্তা নাকি? ঠিক বলেছ। ঠিক করেছে, পানি ছুঁড়েছে। যা বলেছে সেটাও ঠিক বলেছে। সেও সাদাসিধে নয়। কিন্তু সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবেই একটা ঢোক গিলল। আবার ভাবলো কিছু হবে না। এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় করলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্ত নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়ল। এই মাথা ব্যথায় আজ ঘুম হবে না। উফ। অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝে বিড়বিড় করলো, কোন মাতাল রে মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছে? বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। বিড়বিড় করতে করতে আবার ঘুমিয়ে যায়। না, থামাথামির নাম নেই। শুদ্ধ বিরক্ত চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ তুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখে 1:20 শুদ্ধ অলসতা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজার সামনে তাকে ইরফানকে দেখে ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে খুব মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজেই ভাবনায় নিজে বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এ ঝাড়ি আবার কোন বলদ মিস করবে? দু হাতে চোখ কষলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আসতে লাগলো। বলল, কি রে, উত্তর দে। এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল? বিয়ে করতে না করতে এই হাল? ইরফান ডেকে শুদ্ধর কলার ধরতে নিল। শুদ্ধ মেকি হেসে বলল, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথায় চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে। আমার সব এমন টানাটানি করার কোনো মানে নেই। শার্ট চুল কবে না জানি বইয়ের সম্পদ ধরেও টানা দিয়ে দিস। সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। এই বেয়াদব ভাঙা রেডিও কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কেউ কি মেরেছে? কেউ কি মরেছে? 40 আর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, জানি না, এসব আর ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজা করতে দেয় না? কি দিনকাল আসলো। ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয় শুদ্ধর বিছানার উপরে। শুয়ে পড়ল। শুদ্ধ ভুনু কুচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হাঁ করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে ডোন্ট ডিস্টার্ব মি? বাহ, নাইস জোক। দাঁত কিরমির করে ইরফান গায়ের ওপরে ধপ করে শুয়ে পড়লে ইরফান এক লাথি মেরে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান চোখ বুজে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, মির্জাফরও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরও ভালো কথা নয়। তোর কাউকে আমায় দিতে দে তো। তুই তো বাড়ি বিদায় হো যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করলো। বালিশটা নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল। আর এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে, এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পরই ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখ মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বলল, আবার কি রে ভাই, ঘুমাতে দে।
সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, উপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার ওপরের দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, এ ঢং দেখো, আলগা পিরিত। ইরফান কিছু বলল না। শুদ্ধ পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বললে, আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখে করে আরও জাপটে ধরল। কোলবালিশ পেলে কে ছাড়ে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুজল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এইভাবে কেউ চেপটে ধরলে ঘুমানো যায়? একটু পর পর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝেই বিরক্ত হয়ে ইরফানকে আরও চেপটে ধরল। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দেবে না। আজ আর তোর ঘুম হবে না। বিরক্ত শ্বাস ফেলে বেলকনিতে যায়। বসন্তকালের শুরু। প্রকৃতি জুড়ে মিটমিটে ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়ায় ইরফানের উদ্দাম শরীর ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখবয়বে এক মনে চেয়ে থাকে। তার মনে কি চলছে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে। কথাটা মনে পড়তেই মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরল। ঘুরে লো থেকে হাই হয়ে গেল। এই পুচকি মেয়ে আজ এসে আজই তার গায়ে পানি ছুঁড়েছে। এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেওয়ালের সাথে একটা পাঞ্চ মারে। রাগ কমে না। এই পাঞ্চে ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো।